প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটি আলোচনা নিয়ে। তোমরা ইতিমধ্যেই বুঝে গিয়েছো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তো আমাদের আজকের আলোচনা থাকবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত বিদ্যাপতির লেখা ভাব সম্মিলনী কবিতা অবলম্বনে। তোমাদের অনেকেরই এই কবিতাকে কঠিন বলে মনে হয়, তবে কথা দিচ্ছি আজকের এই অল্প সময়ের ভিডিওটি দেখার পর তোমাদের এই রকম মনে হওয়ার আর কোনো কারণ থাকবে না। একেবারেই তোমরা কিন্তু বুঝে যাবে এবং কবিতাটিকে যথেষ্ট উপভোগ করতে পারবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই আমরা কবিতার যে কবি বিদ্যাপতি তার সম্পর্কে কবির পরিচিতির অংশে আলোকপাত করছি। আমি কিন্তু কবিতাটিকে বড় একটি নোটের আকারে তৈরি করেছি, সেটিকেই আমি তোমাদের কাছে সামনে পড়ে পড়ে বিশ্লেষণ করব। ঠিক আছে, তোমরা যারা এটা দেখে নোট করবে খাতাতে, তারা কিন্তু ভিডিওটা পজ করে করে তোমরা একটু নোট ডাউন করে নেবে তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করছি। কবি পরিচিতি। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে বিদ্যাপতি জন্মগ্রহণ করলেও পঞ্চদশ শতাব্দীতেই তার যাবতীয় সাহিত্যকর্ম। তিনি চতুর্দশ শতাব্দীর শেষের দিকে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি যাবতীয় সাহিত্য রচনা করেন, যত সাহিত্য রচনা করেছেন কিন্তু পঞ্চদশ শতাব্দীতে গিয়েই। তাই তাকে মূলত পঞ্চদশ শতাব্দীর কবি হিসেবেই ধরা হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতেই পারে বিদ্যাপতি কোন শতাব্দীর কবি? উত্তর কিন্তু তোমাদের হবে বিদ্যাপতি পঞ্চদশ শতাব্দীর কবি। তিনি বর্তমান বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার বিশফি গ্রামে এক পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। এই অঞ্চলটি প্রাচীন ভারতের মিথিলা নামে বিখ্যাত ছিল। বিদ্যাপতির কৌলিক উপাধি ঠক্কুর। বিদ্যাপতির পূর্বপুরুষেরা মিথিলা রাজের ঊর্ধ্বতন কর্মচারী ছিলেন। পিতামহ জয়দত্ত সংস্কৃত শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত ছিলেন। এছাড়া তার পিতা গণপতি ঠাকুর মিথিলার সম্মানিত একজন নাগরিক ছিলেন। বিদ্যাপতি নিজে মিথিলারাজ দেবীসিংহ, শিবসিংহ এবং কীর্তিসিংহের সভাকবির পদ অলঙ্কৃত করেছেন। বিদ্যাপতি একজন মৈথিলি কবি। মৈথিলি কবি অর্থাৎ তিনি মৈথিলি ভাষায় তার যাবতীয় নয়, মানে বেশিরভাগ লেখাই কিন্তু তার মৈথিলি ভাষাতে। সেই জন্য যেমন আমাদের রবীন্দ্রনাথকে বাঙালি কবি বলছি আমরা, বিভিন্ন জীবনানন্দ দাশকে বাঙালি কবি, সেরকমই বিদ্যাপতি কিন্তু মৈথিলি কবি। ঠিক আছে, তো মৈথিলি ও সংস্কৃত ভাষাতেই তার যাবতীয় সাহিত্যকর্ম। বাংলা ভাষায় তার রচিত কোনো পদ নেই। তিনি যে ভাষায় পদ রচনা করেন সেটি হলো মৈথিলি এবং বাংলার সংমিশ্রণে তৈরি কৃত্রিম ব্রজবুলি ভাষা। পরীক্ষায় আসতে পারে যে তোমাদের যে পদটি লেখা রয়েছে ভাব সম্মিলন, পদটিও কিন্তু এই ব্রজবুলি ভাষাতেই লেখা। ঠিক আছে, তো আমাদের অনেক সময় পরীক্ষা আসে যে বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রজবুলি ভাষা হবে। বাংলা ভাষায় তার কোনো পদ না থাকলেও মৈথিলি সাহিত্যের থেকে বাংলা সাহিত্যে তার প্রভাব অনেক বেশি। বাংলা ভাষা নিয়ে যদি কেউ গবেষণা করতে চায়, বাংলা ভাষার যে ইতিহাস যদি কেউ পড়তে চায়, তাকে কিন্তু বিদ্যাপতিকে পড়তেই হবে। বিদ্যাপতি ছাড়া কিন্তু বাংলা ভাষার যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, দেখো, জানা যায় চৈতন্যদেব নিজে বিদ্যাপতির প্রচুর পদ গাইতেন। বিদ্যাপতির রচিত গ্রন্থগুলির মধ্যে কীর্তিলতা, কীর্তি পতাকা, ভূপরিক্রমা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, দান বাক্যাবলী, গঙ্গা বাক্যাবলী, বিভাগ সার, লিখনাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী প্রভৃতি অন্যতম।
বিদ্যাপতির নামে প্রায় 800-র বেশি পদ পাওয়া যায়। বিদ্যাপতি একাধারে ছিলেন বৈষ্ণব, তেমনি অন্য দিকে ছিলেন শাক্ত, শৈব, সৌর এবং গণপতির উপাসক। তবে তার রচিত পদগুলির প্রায় অধিকাংশ বৈষ্ণব ভাবধারায় রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক পদ। তার পদগুলির মধ্যে অভিসার, পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, বিরহ, রসোদ্গার, ভাব সম্মিলন পর্যায়ের পদগুলি উৎকৃষ্টতম। তবে বিদ্যাপতিকে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলা হয়। বিদ্যাপতি নিজেকেই নিজে খেলন কবি বলেছেন। এছাড়া তাকে অভিনব জয়দেব, কবি সার্বভৌম, মৈথিলী কোকিল প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে। এগুলোর থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবে। এবারে কবিতার থেকে কবিতার যে সমস্ত শব্দগুলো একটু কঠিন, যেগুলো শব্দের অর্থ আমরা বুঝি না, সেই শব্দগুলির অর্থ কিন্তু উল্লেখ করেছি। দেখো, প্রথমেই প্রথম লাইনে যে আছে ওর বলে একটি শব্দ, ওর শব্দে আমরা একটা বাংলাতে একটা অর্থ বুঝি, কিন্তু এখানে কিন্তু সেই অর্থ অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। ওর শব্দের অর্থ এখানে কিন্তু সীমা বা প্রান্ত। সুধাকর, সুধাকর শব্দের অর্থ তোমরা অনেকেই জানো, সুধাকর শব্দের অর্থ চাঁদ। দর্শনে অর্থাৎ দর্শন করে। ভেলো, ভেলো মানে পাওয়া বা পেলাম, ঠিক আছে। আচর, আচর শব্দের অর্থ আঁচল, শাড়ির আঁচল। মহানিধি শব্দের অর্থ মহারত্ন। হাম মানে আমি। ওড়নি শব্দের অর্থ ওড়না বা শীত বস্ত্র। গিরিশের বা অর্থাৎ গ্রীষ্মের বাতাস। গ্রীষ্মকালে বাতাস যতটা আমাদের সুখকর, সেই জন্য বলছে গিরিশের বা, মানে গরমকালের বাতাস। বরিশার ছত্র মানে বর্ষাকালের ছাতা। দরিয়ার না, সমুদ্রের নৌকা। দরিয়া মানে নৌকা, দরিয়া মানে সমুদ্র, এবং না মানে নাও। নাও শব্দের অর্থ নৌকা, আবার না শব্দের অর্থও নৌকা। এখানে কিন্তু দরিয়ার না বলতে বোঝানো হয়েছে সমুদ্রের নৌকা। আর বরনারী, বরনারী অর্থাৎ সুন্দরী বা সখী, এখানে কিন্তু রাধাকে বোঝানো হচ্ছে। তো আমরা কবিতার যে পাই টু পাই আলোচনা করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো পদটিকে আমরা এখন দুটো লাইন করে করে আমরা কিন্তু তার একেবারে যে আক্ষরিক অর্থ আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম দুটো লাইন দেখো। কি কহব সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এর অর্থ, সখী আমার আনন্দের সীমা তোকে আর কি বলবো, অর্থাৎ আমার আনন্দের সীমা নেই, কেননা মাধব চিরদিনই আমার মন্দিরে অর্থাৎ আমার গৃহে অবস্থান করছেন। মাধব মানে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের কথা বলছেন, ঠিক আছে। এবং তোমাদের পথটি, পুরো পথটি কিন্তু, এই পথটি রাধা বলেছে তার সখীদেরকে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আরও ভিডিওর শেষে আমরা এগুলো সম্পর্কে জানবো। এই গেল প্রথম দুটো লাইনের ব্যাখ্যা। পরের দুটো লাইন দেখো। পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত দুঃখ ভেল, তত সুখ ভেল। পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ পাপী চন্দ্র বিরহ অবস্থায় রাধাকে যে পরিমাণ দুঃখ দিয়েছে, আজ প্রিয় মুখ দর্শন করে অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শন করে রাধা ততই সুখ লাভ করেছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, পাপী চন্দ্র, চন্দ্র পাপী এবং রাধাকে কিভাবে দুঃখ দিল? সেটা হচ্ছে, রাধা যখন বিরহ অবস্থায় কাতর, স্বাভাবিকভাবে আমাদের মনে যখন দুঃখ হয়,
সেরকমই রাধার মনে যখন কৃষ্ণ বিরহে যখন মন ভারাক্রান্ত, মন যখন খুব খারাপ, তখন দেখা যাচ্ছে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। এই জিনিসটা কিন্তু রাধার মোটেও ভালো লাগেনি, যে আমার মনে দুঃখ অথচ চাঁদ দেখো কিভাবে হাসছে। ঠিক আছে, সেই জন্য রাধার মনে হয়েছে যে আমার দুঃখ দেখে চাঁদ যেন আনন্দ পেয়ে আমাকে উপহাস করছে। সেই জন্য বলছে পাপীচন্দ্র বিরহ অবস্থায় রাধাকে যে পরিমাণ দুঃখ দিয়েছে, আজ প্রিয় মুখ দর্শন করে রাধা ততই সুখ লাভ করেছে। পরের লাইনে কি বলেছে দেখো, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়াদুর দেশে না পাঠাই। অর্থাৎ রাধাকে যদি কেউ আঁচল ভরে মহারত্ন দান করে, অর্থাৎ সোনা দানা যত ধরনের মূল্যবান রত্ন সামগ্রী আছে, এগুলো যদি রাধাকে কেউ দান করে, তবুও কিন্তু রাধা তার প্রিয়তমাকে আর দূরদেশে পাঠাবেন না। বোঝা গেল? খুবই ক্লিয়ার। দুটো লাইন করে আমি একেবারে আক্ষরিক অর্থ তুলে ধরছি। এর পরের লাইনে দেখো কি বলছে, পরের দুটো আছে, শীতের অরণি প্রিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। রাধার কাছে তার প্রিয়তম হলো শীতের ওড়না, ওড়না মানে শীতবস্ত্র, আমরা আগেই পরে এসেছি, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, আর অকুল সমুদ্রের তরণীর মতন। অর্থাৎ শীতের সময় যেমন আমাদের ওড়নার প্রয়োজন, অর্থাৎ শীত বস্ত্রের যতটা প্রয়োজন, গ্রীষ্মকালে যেমন আমরা বাতাসের জন্য যেখানে একটু ঠান্ডা বাতাস পাই সেখানেই আমরা গিয়ে থাকি, বিশ্রাম করি, তাই না? বর্ষাকালে ছাতা ছাড়া উপায় নেই। সেরকমই নদী এবং সমুদ্রে তো নৌকা ছাড়া বেঁচে থাকার কোনো অবলম্বনই নেই। সেই জন্য দেখো বলছে রাধার কাছে তার প্রিয়তম হলো শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, আর অকুল সমুদ্রের তরণীর মতন। তরণী মানে নদী। ঠিক আছে, খুব একটা মানে খুব সুন্দর একটি পদ। যারা বোঝনি তাদের কঠিন মনে হবে, যারা বুঝতে পেরেছো তাদের কাছে খুবই ভালো মনে হবে। তারপরের লাইনে দেখো কি বলছে, ভনয়ে বিদ্যাপতি শোনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বিষয়টি হচ্ছে এই পদগুলো কিন্তু একটা আলাদা ছন্দে রচিত। ঠিক আছে, এগুলো একটা পদ গান রাগে রচিত, এগুলোর জন্য পার্টিকুলার বিভিন্ন রাগ রয়েছে। তো সেইভাবে যদি গাওয়া হয়, সেইভাবে যদি রিডিং পড়া হয়, এটার আলাদা রকম উপভোগ্য একটি জিনিস। ঠিক আছে, তো ভনয়ে বিদ্যাপতি শোনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। অর্থাৎ বিদ্যাপতি ভনিতায় বলছেন, যে রাধাকে বলছে বিদ্যাপতি, ঠিক আছে, এখানে ভনিতায় রাধাকে বলছে, সুন্দরী শোন, যে সুজন অর্থাৎ যে ভালো লোক, সংসারে তার দুঃখ মাত্র 2-4 দিনের জন্য। অর্থাৎ ভালো লোকের দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না। খুবই বৈষ্ণব সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একটি পদ এই লাস্টের দুটো পদ। ঠিক আছে, অনেক জায়গায় পাওয়া যায়। তো এই হচ্ছে ছোট্ট একটি কবিতা, দেখো তার ভাবরসটা কিন্তু বিশাল বড় এবং উপভোগ্য একটা জিনিস। তো আমরা এবারে কবিতার যে আলোচনা, সেই আলোচনায় ঢুকছি। বিষয়বস্তু আরেকটি বিষয়, এখান থেকে যদি কোনো বড় প্রশ্ন আসে তবে কিন্তু তোমরা এই আলোচনার অংশটা লিখে দিতে পারবে। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু এই যে অংশটা আমি আলোচনায় রেখেছি এটা কিন্তু যাবে। ঠিক আছে, আর একটা ব্যাপার, তোমাদের অনেক সময় 2-এর প্রশ্নতে এই বিভিন্ন লাইন, কবিতার দুটো করে লাইন ধরো তুলে দেওয়া থাকলো, এর অর্থ কী কিংবা কি, এটা বোঝার পর তোমরা কিন্তু প্রত্যেকেই সেগুলোর উত্তর নিজেরা করে আসতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এখন আলোচনা শুরু করছি। বৃন্দাবন ছেড়ে যখন শ্রীকৃষ্ণ মথুরায় প্রত্যার্পণ করেছেন, এদিকে তখন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে গেছেন। দীর্ঘ সময় বিরহে বিরহিণী থাকার পর কল্পনায় মিলিত হয়েছেন তার
প্রাণপ্রিয় কৃষ্ণের সাথে। পথটিতে কৃষ্ণের সঙ্গে মিলনের উল্লসিত রাধার আনন্দ উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সখীকে সম্বোধন করে রাধা বলেছেন তার আনন্দের আর সীমা নেই, কারণ মাধব চিরদিনই তার গৃহে অর্থাৎ তার মন্দিরে অবস্থান করছেন। বিরহ অবস্থায় রাধাকে বাঁধ ভাঙা চাঁদের হাসি যে পরিমাণ দুঃখ দিয়েছে, আজ প্রিয় মুখ দর্শনে তিনি ততই সুখ লাভ করেছেন। রাধাকে যদি কেউ আঁচল ভরে মহারত্ন দান করেন, তবুও তিনি তার প্রিয়তমকে আর দূর দেশে পাঠাবেন না। কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ককেও রাধা তার অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজনের সঙ্গে তুলনা করে নতুন মাত্রা দান করেছেন। কৃষ্ণ তার কাছে শীতের আচ্ছাদন, গ্রীষ্মের বাতাস, বর্ষাকালের ছাতা আর অকুল সমুদ্রের তরণী। এখানে রাধার একাগ্র তন্ময় কৃষ্ণপ্রেমের অপূর্ব ব্যাখ্যা ভাব সম্মিলনের পথকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এই উপমাগুলি ব্যবহার করে কবি রাধা প্রেমকে যেন মর্ত্যচারী করে তুলেছেন। কৃষ্ণের প্রেম রাধার কাছে ভাববিলাসিতা মাত্র নয়, তার অস্তিত্ব রক্ষার অপরিহার্য প্রয়োজন, তার জীবনযাপনের ও জীবন ধারণের অনন্য একটি উপায়। ভাব সম্মিলন প্রকৃতপক্ষে বিরহেরই একটি অবস্থারই মানসিক পর্যায়। কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা নিশ্ছিদ্র বিরহের অন্ধকারে খদ্যোতের মতন জ্বলতে জ্বলতে অকস্মাৎ বাসনায় অনুরূপ মিলনের চেতনাকে এমনভাবে বিস্ফোরিত করে তোলে, যেখানে বাস্তব মিলন নয়, কল্পনার মিলনই ভাব সৌন্দর্যে বাস্তব মিলনের সৌন্দর্যকে ছাড়িয়ে যায়। বিরহিণীর প্রেমতন্ময় অবস্থার এ এক অপূর্ব মানস বিকাশ। বিদ্যাপতির হাতে প্রেম মনস্তত্ত্বের এই শিল্পিত রূপায়ণ অসম্ভব সৌন্দর্যকে প্রকাশ করেছে। এই সৌন্দর্য অপ্রাকৃত বৃন্দাবন লোকের বিরহোত্তর মিলনের যথার্থ প্রতিপাদী সম্ভোগ শৃঙ্গারের অন্তর্গত। বিদ্যাপতির এই ভাব সম্মিলন পর্যায়ের আরও একটি পদ হল আজু রজনী হাম ভাগে পোহাইলু পে খোলু পিয়ামুখ চান্দা। এটাও কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। এবার কবিতা সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে রাখব, যদিও খুব একটা প্রয়োজন হবে না তথ্যগুলোর, তবু একটু জেনে রাখলে আমাদের উপকার হবে। দেখো, 1 নম্বরে বলছে, কোনো কোনো বিশেষজ্ঞ এই পদটিকে রসোদ্গার পর্যায়ের পদ বললেও এটি মূলত ভাব সম্মিলন পর্যায়ের পদ। ঠিক আছে, অনেক সমালোচকেরা কিন্তু এটিকে রসোদ্গার পর্যায়ে বলে থাকে, যে এই পদটি কিন্তু রসোদ্গার পর্যায়ের, কিন্তু নয়। আমাদের মতে এটি ভাব সম্মিলন পর্যায়ের পদ, কেননা যেহেতু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এটিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটিকে ভাব সম্মিলনের পর্যায়ে রেখেছে। এবং 2 দেখো কি বলেছে, বৈষ্ণব সাহিত্যে ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি। আমরা ইতিমধ্যেই জেনেছি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিও কিন্তু বিদ্যাপতি, পাশাপাশি এই ভাব সম্মিলন পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। বিদ্যাপতির আনুমানিক 1380 সালে জন্মগ্রহণ করেন এবং 1460 সালে পরলোক গমন করেন। ঠিক আছে, চার নম্বরে বলছে, পথটিকে কবি শ্রীরাধার মুখ থেকে সখীদের উদ্দেশ্যে বলিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ পথটি কিন্তু রাধা বলেছে তার সখীদেরকে। কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে তার রাধার যে মুখনিসৃত যে কথাগুলো সেটাই পদ আকারে বিদ্যাপতি তুলে ধরেছেন, আমাদেরকে তার পথটিকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। 5 নম্বরে বলছে, পথটির রাগের নাম ধানসী। প্রশ্ন হতেই পারে যে
কোন রাগে লিখা? উত্তর কিন্তু ধানসি। ঠিক আছে, প্রশ্ন সেরকম এত কঠিন প্রশ্ন তোমাদের দেবে না, তবুও জেনে রাখাটা ভালো। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কবিতাটি বিশ্লেষণ কেমন লাগলো। ঠিক আছে, তোমাদের একটু হলেও যদি হেল্প হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, এইটুকুই প্রত্যাশা তোমাদের কাছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, তখন কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।